SLST ফিজিক্যাল সায়েন্স পরীক্ষার্থীদের স্বাগত জানাই। আর কয়েকদিন পরেই পরীক্ষা, সবার প্রস্তুতি একবারে শেষ পর্যায়ে। প্রস্তুতির সহযোগী হিসাবে আমি গত 1 মাস যাবৎ প্রত্যেকটা চ্যাপ্টার থেকে নোটের জিস্ট এবং কোশ্চেন অ্যান্সার আলোচনা করেছি, এবং গত 1 সপ্তাহ ধরে লাস্ট মিনিট হট সাজেশান, যেগুলোর মধ্যে কোশ্চেন থাকার সম্ভাবনা অনেকটাই প্রবল, তার সঙ্গে সঙ্গে মক টেস্ট, তার কোশ্চেন এবং উত্তর আলোচনা করে দেওয়া হচ্ছে। ভিডিওটি অবশ্যই সবার প্রয়োজনে লাগবে, সেই হিসাবে সবাইকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক শেয়ার কমেন্ট করে কিছু জানার থাকলে জেনে নেবেন। আজকে ভেরি সাজেস্টিভ মক টেস্ট নাম্বার 7। প্রথম কোশ্চেন, তৃতীয় কক্ষে মোট অরবিটালের সংখ্যা কত? তৃতীয় কক্ষে মোট অরবিটালের সংখ্যা জানতে গেলে হবে 3 স্কোয়ার মানে 9। কী করে মনে রাখবে যে কক্ষকের সংখ্যা যদি n হয়, তাহলে কক্ষকের সংখ্যা হবে n স্কোয়ার। এটা হচ্ছে সূত্র, জেনারেল সূত্র। কক্ষের সংখ্যা n হলে কক্ষকের সংখ্যা হবে n স্কোয়ার। তাহলে 3 স্কোয়ার হলে 9। একটু বুঝিয়ে বলি, n এর মান 3 বলছে, তো n এর মান 3 মানে l এর মান হবে 0, 1, 2। l এর মান 0 মানে s উপকক্ষ, একটা s উপকক্ষের একটাই কক্ষক। l এর মান 1 মানে p উপকক্ষ, p উপকক্ষের 3টা কক্ষক। আর l এর মান 2 মানে d উপকক্ষ, d উপকক্ষের 5টা কক্ষক বা অরবিটাল। তাহলে মোট অরবিটাল যেটা দাঁড়ালো 5, 3, 8, 1, 9। সেই হিসাব করে আর সূত্র বানিয়ে দেওয়া হয়েছে, কক্ষকের সংখ্যা হবে কক্ষের সাহায্যে n স্কোয়ার। চলে আসি 2 কোশ্চেন। বোরনের একটি যৌগ X অ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়া করে Y উৎপন্ন করে, যা অজৈব বেঞ্জিন নামে পরিচিত। অজৈব বেঞ্জিন আমরা বোরাজিনকে বলি, যার সংকেত B3N3H6, অর্থাৎ ওয়াইটা আমরা জেনে গেলাম B3N3H6। আর এক্সটা জানবো কী করে, বলেছে একটি যৌগ অ্যামোনিয়ার সঙ্গে, তাহলে যৌগটা নিশ্চয়ই হওয়া উচিত তোমার B2H6। তারপর জন্য আরেকটা সংকেত দিয়েছে, যেটা BF3 এবং LiH এর বিক্রিয়ায় এক্স উৎপন্ন হয়, মানে যেটা এক্স হবে সেটা BF3-র সঙ্গে LiH এর বিক্রিয়ায়। তাহলে এটা অবশ্যই জেনে গেলাম, এটা B2H6। তাহলে এক্সটা হবে B2H6 আর ওয়াইটা হবে B3N3H6। তাহলে 2-এর এ অপশান। অজৈব বেঞ্জিন বোরাজিনকে বলা হয়, যার সংকেত হচ্ছে B3N3H6, যেটা প্রস্তুত করা হয় ডাইবোরেনের সঙ্গে মানে B2H6 এর সঙ্গে অতিরিক্ত অ্যামোনিয়ার বিক্রিয়ায়। তাহলে চলে আসি 3 কোশ্চেন, আয়নন বিভবের সঠিক ক্রম। এই আয়নন বিভব যে 13 নম্বর শ্রেণীর মৌলের দেওয়া আছে, এখানে কিন্তু কোনো রেগুলার বেসিসের নিয়ম অনুযায়ী হয় না, এখানে একটু এলোমেলো আয়নন বিভব হয়। কারণ হচ্ছে আমাদের অ্যালুমিনিয়ামের নিচে গ্যালিয়াম রয়েছে, গ্যালিয়ামের আকার বড় হওয়া উচিত ছিল, কিন্তু ডি পক্ষ থাকার কারণে, আবরণী ক্ষমতা কম হওয়ার কারণে অ্যালুমিনিয়ামের আকার গ্যালিয়ামের তুলনায় বড় হয়, গ্যালিয়াম আকার ছোট হয়ে যায়। আবার থ্যালিয়ামের ক্ষেত্রে দেখা যায়, থ্যালিয়ামের ক্ষেত্রে ডি এবং এ পক্ষ থাকে, সেখানে আবার এই আবরণী ক্ষমতা ডি এবং এফের অনেক কম হওয়ার কারণে সেখানে আবার আকর্ষণ বল বেশি, সেখানে আবার বেশি হয়ে যায়। সেই হিসাবে যেটা বলা হয়, বোরনের সবচেয়ে বেশি হবে, তারপরে হবে থ্যালিয়াম, বোরনের পরে থ্যালিয়াম। বোরন সবচেয়ে আকারে ছোট, সবচেয়ে তার বেশি হবে, আর তারপরে হবে থ্যালিয়াম, কারণ থ্যালিয়ামের ডি এবং এ পক্ষ থাকার কারণে। থ্যালিয়ামের পরে হবে গ্যালিয়াম, কারণ অ্যালুমিনিয়ামের তুলনায় গ্যালিয়াম আকার ছোটো বলে। তারপরে হবে অ্যালুমিনিয়াম, আর সবচেয়ে কম হবে ইন্ডিয়াম। তাহলে হবে অপশান সি, বোরন গ্রেটার দেন থ্যালিয়াম, গ্রেটার দেন গ্যালিয়াম, গ্রেটার দেন অ্যালুমিনিয়াম, গ্রেটার দেন ইন্ডিয়াম। এটা কিন্তু কোনো নিয়ম মানে রেগুলার নিয়মে হচ্ছে না, এটা একটু মুখস্থ করে রাখবে যে 3-এর সি হবে। চলে আসছি 4 কোশ্চেন, প্রদত্ত আয়নগুলির মধ্যে কোনটির চৌম্বক ভ্রামকের মান সর্বোচ্চ? চৌম্বক ভ্রামক মানে মিউর মান হচ্ছে √n × n+2bm। n হচ্ছে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা, অর্থাৎ যে আয়নের অযুগ্ম ইলেকট্রন সংখ্যা যত বেশি হবে, তার চৌম্বক ভ্রামকের মান তত বেশি হবে। তাহলে আমরা যদি দেখি Cr3+, মানে 3d3, মানে ক্রোমিয়াম 3d5 4s1 ছিল, 3টা বেরিয়ে চলে গেছে, মানে 3d3, ডিতে 3টা ইলেকট্রন রয়েছে, মানে 3টাই অযুগ্ম।
ডির 5টা কক্ষক, তাহলে 3টা ইলেকট্রন মানে 3টাই অযুগ্ম। CO3+, কোবাল্ট মানে 27, 3d7 4s2 ছিল, 3টা বেরিয়ে গেছে মানে 3d6, আর 5টা কক্ষকে 6টা ইলেকট্রন মানে 4টা অযুগ্ম ইলেকট্রন। Fe3+, 3d6 4s2 ছিল আয়রনের, Fe3+ হয়ে যাবে 3d5, 3টা বেরিয়ে যাওয়ার পর, তাহলে 3d5 মানে ডির 5টা কক্ষকে 5টাই ইলেকট্রন মানে 5টাই অযুগ্ম। আর Tl3+, এখানে থ্যালিয়াম মানে টাইটেনিয়াম 3+, এখানে আর হিসাব করার প্রয়োজন নেই, কারণ আমরা দেখতে পাচ্ছি 5টাই অযুগ্ম ইলেকট্রন সবচেয়ে বেশি হবে, তাহলে হয়তো 4 সি অপশান। তাহলে সবচেয়ে চৌম্বকের মান বেশি হবে 4 সি, যেহেতু 5টা অযুগ্ম ইলেকট্রন রয়েছে। চলে আসি 5এর কোশ্চেন। সংকোচনশীলতা গুণক, যাকে জেড ধরা হয়, নিম্নচাপে ভ্যান্ডাল সমীকরণ লেখা হবে কিভাবে? নিম্নচাপে ভ্যান্ডাল সমীকরণ অনুসারে লেখা হবে কীভাবে? এবার নিম্নচাপ ভ্যান্ডাল যে সমীকরণটা বলে দেয়, পি প্লাস এ বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস বি সমান 8। 1 মোলের ক্ষেত্রে পি প্লাস এ বাই ভি স্কোয়ার আর ভি মাইনাস ইন্টু ভি মাইনাস বি সমান 8। মানে বাস্তব গ্যাসের ক্ষেত্রে আকর্ষণ বল থাকার কারণে এ জিনিসটা এসছে, এবং অণুর আয়তন থাকার কারণে বি টার্মটা এসছে। তা যাই হোক, এখানে যেহেতু নিম্নচাপ বলেছে, তাহলে নিম্নচাপ বলেছে মানে আমাদের কি হবে, আয়তন খুবই বেশি, আর আয়তন খুব বেশি হওয়ার কারণে বিটা নেগলিজিবল হয়ে যায়। আয়তন ভি মাইনাস যে বি ছিল, ওই বিটা কিন্তু নেগলিজিবল, তাহলে শুধুমাত্র ভি পড়ে থাকবে। তাহলে ভি দিয়ে গুণ করলে যেটা আসবে, জেড সমান 1/1 মাইনাস এ বাই আরটি ভি, মানে বি অপশান, জেড সমান 1 মাইনাস এ বাই আরটি ভি। আবার একবার বলে দিচ্ছি, আমাদের ভ্যান্ডাল সমীকরণ হচ্ছে পি প্লাস এ বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস বি সমান আরটি। যেহেতু নিম্নচাপে আয়তন খুব বেশি, ফলে বিটা নেগলিজিবল হচ্ছে ভি সাপেক্ষে, তাহলে ভি দিয়ে যদি আমি গুণ করে দেই, পি ভি প্লাস এ বাই ভি, পি ভি প্লাস এ বাই ভি, মানে ভি গুণ করে দিয়েছি এইটার সঙ্গে। আর আমাদের জেড বের করতে গেলে জেড রাশিমালা হচ্ছে পিভি বাই আরটি, তাহলে পিভি বাই আরটি যদি ভাগ করি, তাহলে যেটা আসবে 1 মাইনাস এ বাই আরটি ভি, তাহলে হবে বি অপশান। চলে আসি 6এর কোশ্চেন। 6এর কোশ্চেনে আমরা যদি দেখি, নিচে কোনটি ব্যাপন হার সর্বোচ্চ? তাহলে ব্যাপন হার সর্বোচ্চ মানে ব্যাপন হার হচ্ছে আণবিক ভরের ব্যস্তানুপাতিক, তাহলে আণবিক ভর যার কম তার ব্যাপন হার সবচেয়ে বেশি। আমরা যদি আণবিক ভরগুলো দেখি, অ্যামোনিয়ার হচ্ছে 17, নাইট্রোজেনের 28, কার্বন ডাইঅক্সাইডের 44, অক্সিজেনের 32, তাহলে সবচেয়ে আণবিক ভর কম হচ্ছে অ্যামোনিয়ার, তাহলে অ্যামোনিয়ার ব্যাপন হার সবচেয়ে বেশি, তাহলে 6এর এ। চলে আসি 7এর কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন। I3 মাইনাস মানে আয়োডিন 3 মাইনাস আয়নে কেন্দ্রীয় পরমাণুর সংকরণ অবস্থা এবং নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা কত হবে? তাহলে I3 মাইনাসের কেন্দ্রীয় পরমাণু হচ্ছে আই, তাহলে আইয়ের জন্য 7 ইলেকট্রন, প্লাস দুটো প্রান্তীয় আই মানে 7 2 9, আর মাইনাসের জন্য 1 যোগ হবে, 7 2 9 1 10, মানে 2 দিয়ে ভাগ করলে 5 মানে sp3d সংকরণ, তাহলে sp3d সংকরণ। আর নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা হবে বলেছিলাম, এই এইচের মান যে 5 বেরিয়েছে, এই 5 থেকে প্রান্তীয় মৌলের সংখ্যা বাদ দিয়ে দিতে হবে। প্রান্তীয় মৌল এখানে দুটো আই, তাহলে 5 থেকে 2 বাদ দিলে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা হবে 3, তাহলে যেটা দাঁড়ালো sp3d 3, মানে 7এর বি অপশান, sp3d আর 3টা নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, তাহলে 7এর বি। 8এর কোশ্চেন, নিচের যৌগগুলির মধ্যে কোন শর্তে এইচ বন্ধন গঠিত হয় না, বা কোনটির ক্ষেত্রে এইচ বন্ধন গঠিত হয় না? তাহলে এইচ বন্ধন হতে গেলে আমরা বলেছিলাম ফ্লুরিন, অক্সিজেন এবং নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেন একটা দুর্বল বন্ধন। তাই এখানে আমরা যদি দেখি, ফ্লুরিন তরল HCl, এখানে ফ্লুরিনও নেই, অক্সিজেনও নেই, নাইট্রোজেন নেই, তাহলে ওটার ক্ষেত্রে হাইড্রোজেন বন্ধন হবে না। বাকি যে অপশান আছে, জলে হাইড্রোজেন বন্ধন হয়, তরল অ্যামোনিয়া N এবং H রয়েছে, হাইড্রোজেন বন্ধন হবে, ফেনলে O এবং H রয়েছে, তাহলে এখানেও হাইড্রোজেন বন্ধন হবে, একমাত্র তরল HCl এ হাইড্রোজেন বন্ধন গঠিত হবে না, তাহলে 8এর এ। চলে আসি 9এর কোশ্চেন, গুরুত্বপূর্ণ কোশ্চেন। O2 থেকে O2 মাইনাস পরিবর্তনের ক্ষেত্রে ইলেকট্রন কোন কক্ষকে প্রবেশ করে? তাহলে এখানে আমরা অক্সিজেনের যদি বন্ড অর্ডারটা একটু লাস্টটা মনে রাখতেই হবে। অক্সিজেনের 16টা ইলেকট্রন, সিগমা 1 এ সিগমা 1 এর সেরকম বসিয়ে ইলেকট্রন বিন্যাস শুরু করা হয়।
সেটা যদি মনে না রাখা যায়, আপাতত লাস্টে অক্সিজেনে কী ছিল একটু মনে রাখতেই হবে। অক্সিজেনের লাস্টে যেটা ছিল পাই স্টার 2p ওয়াইতে একটা ইলেকট্রন, পাই স্টার 2p জেটে একটা ইলেকট্রন, পাই স্টার 2p ওয়াইতে একটা ইলেকট্রন, পাই স্টার 2p জেটে একটা ইলেকট্রন। তো O2 থেকে O2 মাইনাস হবে মানে একটা ইলেকট্রন ঢুকবে। তো একটা ইলেকট্রন ঢুকবে কোথায়? এখানে অ্যান্টিবন্ডিংয়ে একটা একটা করে ইলেকট্রন আছে, আর একটা করে দরকার। তাহলে যখন একটা ইলেকট্রন এক্সট্রা ঢুকবে তাহলে পাই অ্যান্টিবন্ডিংয়ে ঢুকবে। তাহলে পাই অ্যান্টিবন্ডিং আমাদের জেনারেলি ওয়াই এবং জেড হয়। তাহলে এখানে অপশানগুলো দেওয়া আছে কিন্তু পাই যে অ্যান্টিবন্ডিং দেওয়া আছে এক্স হলেও কোনো সমস্যা নেই। তখন যে বইতে যেরকম ধরা থাকে, কখনো পাইকে এক্স ধরা হয়, ওয়াই ধরা হয়, কখনো ওয়াই ধরা হয়, জেড ধরা হয়। তাহলে আমাদের এখানে যেটা অপশান হবে, যেহেতু অপশানগুলোর দিকে তাকাই, পাই বন্ধন তো হবে না, পাই স্টারে হবে। তাহলে পাই স্টার মাত্র একটাই রয়েছে, সেই পাই স্টার 2px হবে। যদিও আমরা জেনারেলি পাই স্টার 2p জেড এবং পাই স্টার 2p ওয়াই ধরি। তাহলে যাই হোক, এখানে অপশান যেহেতু রয়েছে পাই স্টার 2px, তাহলে এখানেও ইলেকট্রনটা যে O2 থেকে O2 মাইনাস যে হবে সেই ইলেকট্রনটা ঢুকবে পাই স্টার 2px। আরেকবার বলে দিচ্ছি, O2র ক্ষেত্রে যে বর্ণরার মানে ইলেকট্রন বিন্যাস, মলিকুলার অরবিটাল ইলেকট্রন বিন্যাস, সেখানে হচ্ছে সিগমা 1s2, সিগমা 1s স্টার 2, সিগমা 2s2, সিগমা 2s স্টার 2, সিগমা 2px2, পাই 2py, পাই 2pz, দুটো করে ইলেকট্রন, আর পাই স্টার 2pyতে একটা ইলেকট্রন, পাই স্টার 2pz একটা ইলেকট্রন। তাহলে শেষ ইলেকট্রন যেটা দুটো ইলেকট্রন রয়েছে, পাই স্টার 2pyতে একটা, পাই স্টার 2pz একটা। এবার একটা ইলেকট্রন যখন ঢুকবে O2 মাইনাস হবে, তখন সেই পাই স্টার 2py বা পাই স্টার 2pz ঢুকবে। তাহলে এখানে পাই স্টার বলতে একটাই রয়েছে, এটা হচ্ছে 9 বি। চলে আসি 10 কোশ্চেন। SiO2, MgO, Al2O3, Na2 এর মধ্যে কোনটি সর্বোচ্চ ক্ষারকধর্মী? তাহলে ক্ষারকধর্মী হতে গেলে যত ধাতুর অক্সাইড হবে তত বেশি ক্ষারীয় হবে, কারণ ধাতুর অক্সাইডগুলোই ক্ষারীয় হয়। তাহলে আমরা যদি ধাতু দেখি, সোডিয়াম সবচেয়ে বেশি ধাতু, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকনের মধ্যে সোডিয়ামটা বেশি ধাতুধর্মী, কারণ 1 নম্বর শ্রেণী মৌল, বাইরে কক্ষে একটা ইলেকট্রন আছে, সহজে ছেড়ে দিতে পারবে, এইখানে বেশি ধাতু। তাহলে সোডিয়ামের অক্সাইড হচ্ছে বেশি ক্ষারীয়, তাহলে Na2O। তাহলে 10 ডি। চলে আসে 11 কোশ্চেন, কোন অ্যাসিডটি 3 প্রকার লবণ গঠন করতে সক্ষম? তাহলে 3 প্রকার মানে সেখানে নিশ্চয়ই 3টা প্রতিস্থাপনযোগ্য এইচ রয়েছে, মানে 3টা ওইচ বন্ধন রয়েছে। কার কারণে একটা করে এইচ বেরোবে, একটা লবণ হবে, আবার একটা এইচ বেরোবে, আবার একটা লবণ হবে, আবার একটা এইচ বেরোবে, আবার একটা লবণ হবে, অর্থাৎ 3 ধরনের লবণ গঠন করবে, মানে সেখানে 3টা ওইচ বন্ধন রয়েছে, মানে সেখানে ত্রিক্ষারী অ্যাসিড। আমরা যদি দেখি ওই H3PO4টা হবে ত্রিক্ষারী অ্যাসিড, কারণ এখানে যে গঠনগুলো দেখি একটা ডবল বন্ডও থাকে সবসময়, আর 3টা এইচ রয়েছে, 3টা ও রয়েছে, 3টা ওইচ। বলে দিই প্রথমটাতে যেটা হবে তোমার H3PO2 যেটা, সেখানে হচ্ছে একটা ওইচ বন্ধন মানে একক্ষারী অ্যাসিড, বিটাতে ত্রিক্ষারী 3টা ওইচ বন্ধন ত্রিক্ষারী অ্যাসিড, আর সেটা তো বোরিক অ্যাসিড বাদ দাও সিতে। ডিতে কী হবে, 2টা ওইচ বন্ধন থাকবে মানে দ্বিক্ষারী অ্যাসিড। তাহলে আমাদের অপশান হবে বি অপশান, ত্রিক্ষারী অ্যাসিড, যেটা 3টা এইচ প্লাস ছেড়ে 3 প্রকার লবণ গঠন করবে। তাহলে 11 বি। চলে আসি 12 কোশ্চেন, আরএস নামকরণ। এই আরএস নামকরণ করতে গেলে আমরা এর আগেও বুঝিয়েছি, একটা ভিডিও দেওয়া আছে, দেখবে আরএস নামকরণের ভিডিও দেওয়া আছে। সেখানে দেখো, এখানে নামকরণ করতে হলে 1 2 3 4 কাউন্ট করতে হবে। সেটা কিভাবে, যে বন্ধনের সঙ্গে যে মৌলগুলো সরাসরি যুক্ত আছে তাদের পারমাণবিক ভর অনুযায়ী আগে সাজাতে হবে 1 2 3 4। যদি দুটো মৌল একই হয় তখন পরের মৌলগুলো পারমাণবিক ভর দেখতে হয়। তাহলে আমরা যদি দেখি প্রথমটাতে OH হবে 1, NH2 হবে 2, CH3 হবে 3, আর H হবে 4। তাহলে এখানে নিয়মটা হচ্ছে যে জোড় নাম্বার মানে 2 বা 4 যদি বিলোতে থাকে, বিলো মানে ওই যে ডট ডট করে লেখা আছে, বিলোতে যদি 2 বা 4 থাকে আর বাকিদের ঘূর্ণন যদি ঘড়ি কাঁটার দিকে হয় তাহলে আর বিপরীত দিকে হলে এস। এইটুকু নিয়ম মনে রাখলে হবে, জোড় নাম্বার বিলোতে থাকলে ঘড়ি কাঁটার দিকে হলে আর, বিপরীত দিকে হলে এস। এখানে কিন্তু বিলোতে রয়েছে 1 নাম্বার মানে বিজোড় নাম্বার রয়েছে, ঠিক উল্টো নিয়মটা হবে। তার উল্টো নিয়ম মনে রাখার দরকার নেই, প্রথমটা মনে রাখলেই উল্টোটা মনে থাকবেই। তাহলে এখানে 1 বিলোতে রয়েছে, আর 2 এর পরে 3 যদি দেখা যায় ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, তাহলে ঘড়ির কাঁটার দিকে যদি ঘুরছে আর একটা বিলোতে রয়েছে, বিজোড় নাম্বার বিলোতে রয়েছে, তাহলে এস হবে। তাহলে প্রথমটা হবে এস। এবার 2এরটা হবে আই হচ্ছে 1, ক্লোরিন হচ্ছে 2, ফ্লোরিন হচ্ছে 3, হাইড্রোজেন হচ্ছে 4। এখানে কিন্তু 2টা হচ্ছে বিলোতে রয়েছে মানে জোড় নাম্বার বিলোতে রয়েছে। এবার অনেকে ভুল করে কি, 1এর পরে
দুই না, মানে দুইটা সিএলের দুই সেদিকে রোটেশন দেখায় না, সিএল তো বিলোতে চলে গেছে মানে সিএল বাদ। এবার একের পরে আমরা 3 নেব, 2 বাদ চলে গেছে মানে একের পরে 3, তাহলে এটা কিন্তু আই থেকে ফ্লোরিন দিকে যখন আমরা রোটেশন দেখাবো ওটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তাহলে এখানে জোড় নাম্বার বিলোতে রয়েছে আর ঘড়ি কাঁটার বিপরীত দিক, এটাও তাহলে এস হবে, তাহলে দুটোই এস, তাহলে 12 হবে ডি অপশান। আর যদি না বুঝতে পারে যে আরএস নামকরণের ভিডিও একটা দেওয়া আছে। চলে আসি 13 কোশ্চেন, ফেনল জিঙ্ক চূর্ণ হিট, এখানে যদি দেওয়া হয় তাহলে বেনজিন তৈরি হবে, আর বেনজিন থেকে অনাদ্র LCl3CH3Cl মানে ফিডিল ক্যাপ বিক্রিয়ায় অ্যালকিল গ্রুপটা ঢুকে যাবে, অর্থাৎ টলুইন তৈরি হবে বেনজিনের মাথায় CH3, আর তাকে ক্ষারীয় কেমিনোফোর দিলে CH3টা জারিত হয়ে COOH হয়ে যাবে, অর্থাৎ বেনজিনের মাথায় COOH, যেটা হবে বেনজোয়িক অ্যাসিড। 13C। চলে আসি 14 কোশ্চেন, নিচের কোনটি এইজাই দ্বারা বিয়োজিত হয় না? তাহলে এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এইজাই দ্বারা বিয়োজন, এর আগেও আমরা বহুবার আলোচনা করেছি যে এইজাই দ্বারা বিয়োজন হতে গেলে প্রথমে দেখতে হবে কোনো দিকে ক্যাটায়ন শোষিত কি না, যদি ক্যাটায়ন শোষিত হয় সেদিকে ক্যাটায়নটার সঙ্গে I- যুক্ত হয়ে যাবে, আর যদি ক্যাটায়ন শোষিত না হয় তাহলে I- যেদিকে প্রাইমারি রয়েছে সেদিকে সঙ্গে যুক্ত হয়ে SN2 কৌশলে আই হয়ে যাবে, আর বাকিটা ওইচ হয়ে যাবে। কিন্তু এখানে বলছে কোনটা হয় না মানে নিশ্চয়ই ক্যাটায়ন অসুস্থ নয় আর I- আক্রমণ করতে পারবে না, SN1 কৌশলেও হবে না, SN2 কৌশলেও হবে না। তাহলে আমরা প্রথমটাতে কিন্তু হবে, বাম মানে একদিকে প্রাইমারি রয়েছে SN2 কৌশলে হবে। বি অপশানে কিন্তু দেখো দুদিকেই কিন্তু C6H5 মানে বেনজিন বলয়ের মাথায় যদি সরাসরি ক্যাটায়ন হয় ওটা কিন্তু সুস্থিত নয়, ওটা রেজোনেন্স হয় না। আর বেনজিন বলয় মানে পুরো ব্লক হয়ে আছে, কোনোভাবে মানে I- যুক্ত হতে পারবে না, তাহলে SN1 বা SN2 কোনো কৌশলে এটাকে ভাঙা যাচ্ছে না, তাহলে ওই বি অপশানটাই এই যে দ্বারা বিয়োজন হবে না। বাকিগুলোর দিকে তাকাও, সিতে কিন্তু একদিকে টার্সিয়ারি রয়েছে, ওই টার্সিয়ারিটার সঙ্গে প্লাস I- যুক্ত হয়ে যাবে, আর ডিতে একদিকে প্রাইমারি রয়েছে, দুদিকেই প্রাইমারি রয়েছে, তাহলে ওই প্রাইমারিতে SN2 কৌশলে I- সঙ্গে যুক্ত হয়ে যাবে, তাহলে একমাত্র বিয়োজন হবে না, বি অপশান। চলে আসি 15 কোশ্চেন, বায়োডিগ্রেডেবল পলিমার হলো কি? বায়োডিগ্রেডেবল মানে যারা জৈব বিয়োজনক্ষম মানে বিয়োজিত হয়ে যায়, তা প্রাকৃতিক পলিমারগুলো হয় কৃত্রিম পলিমারের মধ্যে কয়েকটা রয়েছে, যেরকম এখানে যে অপশান রয়েছে তার মধ্যে নাইলন 2,6 হবে, নাইলন 2, নাইলন 6, এইটাই হবে বায়োডিগ্রেডেবল পলিমার মানে বিয়োজিত হয়। চলে আসি 16 কোশ্চেন, একটা অ্যালডিহাইড দেওয়া আছে, সেখানে 50% NOH মানে ক্যান্ডিজারও বিক্রি হবে, আর ক্যান্ডিজারও বিক্রি আমরা আলোচনাও করেছি এর আগেও, যে একটা অ্যাসিড হবে একটা অ্যালকেল হবে, তাহলে CH একটা অপশান অ্যাসিড একটা অ্যালকোহল, এবারে যেহেতু সোডিয়াম NOH রয়েছে তাহলে ওটা লবণ হিসেবে থেকে যাবে, তাহলে হবে যেটা সি, দেখো আমাদের ডি অপশান, না ডি নয়, সি অপশানের দিকে তাকাও, অ্যালকোহল আছে CH2OH আর C+, কেন ওটা লবণ হিসেবে থাকবে, ওটা অ্যাসিডটা লবণ হিসেবে থাকবে CONA হিসেবে, তাহলে C+, তাহলে C, আর এটা ক্যান্ডিজারও বিক্রিয়া, অ্যাগোনো অ্যাসিড এবং অ্যাগোনো অ্যালকোহল হয়। চলে আসছে 17 কোশ্চেন, নিচের কোন যৌগটি ফেলিং দমনের সঙ্গে বিক্রিয়ায় লাল বর্ণে অদক্ষেপ উৎপন্ন করে? মানে ফেলিং দমনে লাল বর্ণে অদক্ষেপ উৎপন্ন হয়, তাহলে ফেলিং দমনের ক্ষেত্রে নিয়ম যেটা বলেছিলাম, এটা শুধুমাত্র অ্যালিফ্যাটিক অ্যালডিহাইডের সঙ্গে বিক্রিয়া করে, অ্যারোমেটিক অ্যালডিহাইডের সঙ্গেও বিক্রিয়া করে না, কিটোনের সঙ্গেও বিক্রিয়া করে না, অ্যাসিডের সঙ্গেও বিক্রিয়া করে না, শুধুমাত্র অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড মানে যাদের বেনজিন বলয় নাই সেই সমস্ত অ্যালডিহাইডের সঙ্গে বিক্রিয়া করে লাল বর্ণে অদক্ষেপ উৎপন্ন করে। তাহলে আমরা যদি এখানে দেখি প্রথমটাই একমাত্র অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড, বাকিগুলোর ক্ষেত্রে হবে না, তাহলে প্রথম 17 এ হবে সঠিক উত্তর, বি ইথার হবে না, সি কিটোন হবে না, আর ডিতে অ্যারোমেটিক অ্যালডিহাইড ওটাও বিক্রিয়া করবে না, একমাত্র 17 এ। চলে আসি 18 কোশ্চেন, গুরুত্বপূর্ণ কোশ্চেন, HVZ বিক্রিয়া কোন অ্যাসিডটি অংশগ্রহণ করে না? তাহলে HVZ যে বিক্রিয়াটা, এর নিয়মটা হচ্ছে অ্যাসিডের যে পাশের কার্বন মানে আলফা কার্বনে যদি H থাকে, সে Hএর জায়গায় একটা করে হ্যালোজেন প্রতিস্থাপিত হবে Hএর জায়গায়, তাহলে এখানে আলফা হাইড্রোজেন মিনিমাম একটা হাইড্রোজেন থাকতেই হবে, তাহলে HVZ বিক্রিয়া হতে গেলে একটা আলফা কার্বনে অবশ্যই হাইড্রোজেন থাকতে হবে, যেখানে হাইড্রোজেন থাকবে না সেটা বিক্রিয়া করবে না। তাহলে আমরা যদি অপশানের দিকে তাকাই, দেখো প্রথমটাতে আলফা হাইড্রোজেন রয়েছে, দ্বিতীয়টাতেও আলফা হাইড্রোজেন রয়েছে, তৃতীয়টাতেও আলফা হাইড্রোজেন রয়েছে, একটা H রয়েছে, কিন্তু ডি অপশানে দেখো CH3 সির সঙ্গে কোনো H নাই, 3টা CH3 রয়েছে, এইখানে কিন্তু কোনো H নাই, এইখানে ওইটা HVZ বিক্রিয়া অংশগ্রহণ করবে না, তাহলে 18D। চলে আসছে 19 কোশ্চেন, কার্বিলামিন বিক্রিয়ায় সাড়া দেয় না কে? কার্বিলামিন বিক্রিয়ায় আইসোসায়ানাইড তৈরি হয়, সেটা শুধুমাত্র প্রাইমারি অ্যামিন এবং অ্যারোমেটিক অ্যামিন মানে যেটা আছে অ্যানিলিন করে,
প্রাইমারি অ্যামিন এবং অ্যানিলিন এরাই হচ্ছে শুধুমাত্র কার্বিলামিন বিক্রিয়া আইসোসায়ানেট তৈরি করে, সেকেন্ডারি বা টার্সিয়ারি অ্যামিন কিন্তু বিক্রিয়া করে না। তাহলে প্রথমটা অ্যানিলিন ওটা বিক্রিয়া করবে বা সাড়া দেবে, দ্বিতীয়টা প্রাইমারি অ্যামিন ওটাও সাড়া দেবে, সিটটা কিন্তু সেকেন্ডারি অ্যামিন CH3 2NH ওটা কিন্তু কার্বিলামিন বিক্রিয়া সাড়া দেবে না। আর ডিটা প্রাইমারি রয়েছে, তাহলে 19-এর হবে সি অপশান। চলে আসি 20-এর কোশ্চেন। একটি তরলের বাষ্পীভবনের এনথালপি 30 কিলোজুল মোল ইনভার্স এবং বাষ্পীভবনের এন্ট্রপি 75 জুল কেলভিন হলে তরলের স্ফুটনাঙ্ক কত? তাহলে এন্ট্রপির যে রাশিমালা, এন্ট্রপির পরিবর্তনের যে রাশিমালা, ডেল্টা এস সমান ডেল্টা এইচ বাই টি, ডেল্টা এস সমান ডেল্টা এইচ বাই টি। এইচ হচ্ছে এনথালপি আর টি হচ্ছে তাপমাত্রা। এখানে তাপমাত্রা জিজ্ঞেস হতে, আর টি সমান কী হবে? ডেল্টা এইচ বাই ডেল্টা এস। ডেল্টা এইচকে যদি ডেল্টা এস দিয়ে ভাগ করে দেয় তাহলে উত্তর চলে আসবে। এখানে ডেল্টা এইচের মান 30 কিলোজুল, কিলোজুলকে জুল করে নিতে হবে, 30 ইন্টু 1000 মানে 30,000 বাই হচ্ছে এন্ট্রপি ডেল্টা এস দিয়ে আছে 75, 30,000 বাই 75 যদি ভাগ করি উত্তর কাটাকাটি করলে আসবে 400 কেলভিন। তাহলে 20-র বি। তাহলে আবার কি বললাম? ডেল্টা এস সমান ডেল্টা এইচ বাই টি, অর্থাৎ টি সমান ডেল্টা এইচ বাই ডেল্টা এস, 30 ইন্টু 1000 বাই 75 করলে যেটা আসবে 400 কেলভিন। 20-র বি। চলে আসি 21-এর কোশ্চেন। একটি সিস্টেম দ্বারা গৃহীত তাপ এবং কৃতকার্য যথাক্রমে 40 কিলোজুল এবং 60 কিলোজুল হলে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত হবে? এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন ডেল্টা ইউ সমান কিউ প্লাস ডব্লিউ। আবার ফিজিক্সের সঙ্গে একটু তফাৎ রয়েছে যদিও অনেকে চিহ্নগত দিক দিয়ে, তো যাই হোক কেমিস্ট্রিতে যেটা বলা হয় ডেল্টা ইউ সমান কিউ প্লাস ডব্লিউ। এখানে এই ডেল্টা ইউ হচ্ছে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, আর কিউ হচ্ছে প্লাস, যেহেতু কিউ দেওয়া আছে মনে রাখবে প্লাস কিউ মানে সিস্টেম দ্বারা গৃহীত তাপ, আর প্লাস ডব্লিউ মানে সিস্টেমের উপর কৃতকার্য। এখানে কিন্তু বলেছে সিস্টেম দ্বারা গৃহীত তাপ 40, তাহলে ওটাই কিউর মান প্লাস 40 হবে। আর সিস্টেম দ্বারা কৃতকার্য, তাহলে সিস্টেম নিজে কাজ করছে মানে এখানে কিন্তু নেগেটিভ মান হবে। বারবার বলে রাখি, সিস্টেমের উপর কার্য হলে প্লাস ডব্লিউ হবে, সিস্টেম দ্বারা কার্য হলে সিস্টেমের শক্তি কমে যাবে, অভ্যন্তরীণ শক্তি কমে যাবে, এখানে মাইনাস ডব্লিউ দ্বারা ডিনোট করা হয়। তাহলে এখানে যে ডব্লিউর মান হবে মাইনাস 60 কিলোজুল, কিউর মান হবে প্লাস 40 কিলোজুল আর ডব্লিউর মান হবে মাইনাস 60 কিলোজুল। কেন? আরেকবার বলছি যে সিস্টেম দ্বারা গৃহীত তাপ হলে প্লাস কিউ, সিস্টেম দ্বারা বর্জিত তাপ হলে মাইনাস কিউ, সিস্টেমের উপর কৃতকার্য হলে প্লাস ডব্লিউ, সিস্টেম দ্বারা কাজ হলে মাইনাস ডব্লিউ। তাহলে এখানে যদি সিস্টেম দ্বারা কার্য বলা আছে তাহলে এটা মাইনাস 60 কিলোজুল হবে ডব্লিউর জায়গায়। তাহলে 40 মাইনাস 60 যোগ করলে মাইনাস 20 কিলোজুল, অর্থাৎ ডেল ইউর মান হবে মাইনাস 20 কিলোজুল। তাহলে হবে 21-এর সি অপশান। চলে আসি 22-এর কোশ্চেন। 10⁻⁻8 মোলার HCl এর জলীয় দ্রবণের পিএইচ কত? 10⁻⁸ মোলার HCl জলীয় দ্রবণের পিএইচ হবে, এটার ক্ষেত্রে আমরা যদি সরাসরি এমনি জাস্ট এইচ প্লাসটার গাঢ়ত্ব না ধরতাম, জলের যে এইচ প্লাস রয়েছে তাহলে কিন্তু 8 হতো, কিন্তু আমরা যখনই 10⁻8 মোলার হয়ে যাচ্ছে মানে গাঢ়ত্বটা যখন অনেক কম হয়ে যাচ্ছে মানে এই সেলের, তখন কিন্তু জলেরও যে এইচ প্লাস রয়েছে সেটা কিন্তু ধরতে হবে। 10⁻7 বেশি গাঢ়ত্ব থাকলে তখন কিন্তু এই জলের এইচ প্লাসের গাঢ়ত্ব ধরতাম না, কারণ নেগলিজিবল ধরতাম। কিন্তু যখন গাঢ়ত্বটা একটু কম হচ্ছে মানে 10⁻7 বা 10⁻7 থেকে আরও কম হচ্ছে 10⁻8, 9, তখন জলেরও যে একটা এইচ প্লাস রয়েছে সেই এইচ প্লাসের মানটাকে ধরে আমাকে পিএইচ বের করতে হবে। আর সেটা বের করতে হয় কীভাবে? ওই এইচ প্লাসের গাঢ়ত্ব বের করতে গেলে দ্বিঘাত সমীকরণ অনুযায়ী বের করতে হয়, দুটো যোগ করে সেটা বের করে যেটা মান আসবে সেটা মুখস্থ করে সবাই রাখার চেষ্টা করবে, তাহলে আর এখন করার দরকার নেই। 6.97 বা 6.98 থাকবে অপশানে, যদি 6.97 বা 98 থাকে তাহলে হবে সঠিক উত্তর। তাহলে 10⁻8 মোলার HCl জলীয় দ্রবণের পিএইচ হবে 6.97, আর 10⁻7 যদি মোলার HCl থাকতো তখন যেটা হবে 6.79, সেটা নাই এখানে। 10⁻8 যেহেতু রয়েছে তাহলে হবে 6.97, তাহলে 22-এর সি অপশান। চলে আসি 23-এর কোশ্চেন। PCl5 গ্যাস, PCl3 গ্যাস প্লাস Cl2 গ্যাস, PCl5 এর বিয়োজন মাত্রা x হলে মোট চাপ P হলে আংশিক চাপ কত? তাহলে দেখো এটা যে একটা সাম্যাবস্থা দেওয়া আছে, এখানে PCl5 এর মোল সংখ্যা 1 ছিল, আর যখন বিক্রিয়া শুরু হয়নি ওই PCl3 এবং Cl2 মোল সংখ্যা 0 ছিল। যখন বিক্রিয়া শুরু হলো বিয়োজন মাত্রা x হলো, তখন হওয়ার পর PCl5 কত থাকবে মোল? 1 - x মোল। আর PCl3 কত হবে? 0 ছিল, x বাড়বে তাহলে x মোল। আর Cl2 কত হবে? x মোল।
তাহলে মানে PCl5 মোল সংখ্যা 1 - x সাম্য অবস্থার পর, আর PCl3x আর Cl2x। তাহলে মোল সংখ্যা কত হবে 1 - x প্লাস x প্লাস এক্স, এক্স কেটে গেলে হবে 1 + x। তাহলে মোল সংখ্যা হবে 1 + x। এবারে আমরা PCl3 আংশিক চাপ বের করবো, মানে PCl3 মোল সংখ্যাকে যদি মোল সংখ্যা দিয়ে ভাগ করি সেটা হবে মোল ভগ্নাংশ, আর মোল ভগ্নাংশের সঙ্গে মোট চাপ গুণ করে দিলে সেটা হবে আংশিক চাপ। তাহলে PCl3 মোল ভগ্নাংশ হবে নিজের যে মোল সংখ্যা x ছিল তার PCl3 আর বাই টোটাল মোল সংখ্যা আছে 1 + x, তাহলে x/1 + x তার মোল ভগ্নাংশ, তার সঙ্গে যদি পিটা গুণ করে দেয় সেটা হবে আংশিক চাপ। তাহলে PCl3 মোট আংশিক চাপ হবে x/1 + x × p, মানে এ অপশান। তাহলে 23-এর এ। আরেকবার বলে দিচ্ছি, PCl3 মোল সংখ্যা x, তাহলে এক্সকে টোটাল মোল সংখ্যা 1 + x × p, তাহলে এ অপশান। 24-এর কোশ্চেন, ABCDর প্রমাণ বিজারক বিভবের মান দেওয়া আছে, কোনটি বেশি সক্রিয়? তাহলে সক্রিয় বা বিজারক জানতে গেলে বলেছিলাম যার মান কম সে বেশি বিজারক হবে বা বেশি সক্রিয় হবে। বেশি বিজারক বা বেশি সক্রিয় হবে কে? যার মান সবচেয়ে কম। তাহলে এখানে যে মানগুলো দিতে দেখাই, প্রথমটা একবারে -3.05, তাহলে ওটাই সবচেয়ে কম। মাইনাসে অনেক, -0.35 মানে সবচেয়ে মান বেশি, মানে কম যদি বলা হয় ওটাই সবচেয়ে কম। তাহলে এর মান যদি সবচেয়ে কম, এটাই হচ্ছে বেশি সক্রিয়। তাহলে 24-এর এ। 25-এর কোশ্চেন, যদি কোনো তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের আপেক্ষিক রোধ x হয়, মোলারিটি y হয়, তাহলে ল্যামডা m কত? এটা এর আগেও আলোচনা হয়েছে যে মোলার পরিবাহিতা ল্যামডা m সমান আপেক্ষিক পরিবাহিতা মানে k × 1000 মোলারিটি। তাহলে আপেক্ষিক পরিবাহিতা হবে 1/x, যেহেতু রোধের মান আপেক্ষিক রোধের মান x দেওয়া আছে, তাহলে আপেক্ষিক পরিবাহিতা হবে 1/x আর 1000, আর মোলারিটি ধরেছে y, তাহলে 1000/xy, তাহলে হবে অপশান ডি 1000/xy। চলে আসি 26-এর কোশ্চেন। 26-এর কোশ্চেন একটু কারেকশান করে নিতে হবে, কারেকশান কপিটা ভুল করে আপলোড হয়নি। ওখানে হবে CH2Br সিঙ্গেল বন্ড CH2Br, হ্যাঁ CH2Br সিঙ্গেল বন্ড CH2Br, সেখানে অ্যালকোহলীয় কেজ দিতে হবে। ওটা কারেকশান করেছিলাম কিন্তু কোনো কারণে আপলোড হয়নি। তাহলে CH2Br সিঙ্গেল বন্ড CH2Br, ওখানে অ্যালকোহলীয় কেওইচ, ওই H2PD সেতুর হবে না, অ্যালকোহলীয় কেওইচ দিলে x, আর x থেকে অ্যামোনিয়াযুক্ত CO2Cl2 দিলে y, তাহলে x এবং y কী হবে? তাহলে যেহেতু আমাদের CH2Br সিঙ্গেল বন্ড CH2Br ছিল, অ্যালকোহলীয় কেওইচ দিলে অপোনেন্ট বিক্রিয়া হবে, 2 মোল HBr বেরিয়ে চলে যাবে, বেরিয়ে গেলে ট্রিপল বন্ড তৈরি হবে, মানে CH ট্রিপল বন্ড CH হবে, মানে এক্সটা হবে CH ট্রিপল বন্ড CH, আর সেখান থেকে অ্যামোনিয়াযুক্ত কিপ্রাস ক্লোরাইড দিলে ওই আম্লিক এইচগুলোর জায়গায় কপার ঢুকে যাবে, তাহলে হবে CuC ট্রিপল বন্ড C বন্ড Cu, মানে এইচগুলোর জায়গায় Cu ঢুকে যাবে, দিয়ে লাল বর্ণে কিপ্রাস অ্যাসিটাইল তৈরি হবে। তাহলে হবে অপশান বি, অপশান বি দিয়ে তাকাও, ট্রিপল বন্ড হবে এবং কপার ঢুকে, তাহলে ওটাই হবে সঠিক অ্যান্সার 26-এ বি। কোশ্চেনটা একটু কারেকশান করতে হবে, কারেকশান করা হয়েছিল কিন্তু আপলোড হয়নি কোনো কারণে, যাই হোক। 27-এর কোশ্চেন, 2A + B বিক্রিয়াত পদার্থ, বিক্রিয়ার ক্রম এর সাপেক্ষে 1 এবং বির সাপেক্ষে 2 হলে এর গাঢ়ত্ব দ্বিগুণ করলে বির গাঢ়ত্ব অর্ধেক করলে বিক্রিয়ার হার কত হবে? তাহলে যেহেতু বলা আছে বিক্রিয়ার হারটা R সমান K × এর মাথায় 1, মানে এর সাপেক্ষে ক্রম 1 বলেছে, তাহলে এর মাথায় 1, আর বির সাপেক্ষে ক্রম বলছে 2, তাহলে বির মাথায় 2, তাহলে বিক্রিয়ার হারটা কি? পরীক্ষাগত বিক্রিয়ার মানটা R সমান K × A⁴ B⁴ এবারে বলছে এর গাঢ়ত্ব দ্বিগুণ করা হচ্ছে, মানে 2A⁴ আর বির গাঢ়ত্ব অর্ধেক করা হচ্ছে B/2²। তাহলে এখন যদি আমরা এ বিকে আলাদা করে নেই তাহলে হবে এ আলাদা করলে 2 সামনে চলে আসছে, তাহলে 2 আর সেখানে 2টা নিচে ছিল, তাহলে 1/2², তাহলে 2 × 1/2² A⁴ B⁴, তাহলে কাটাকাটি করলে হবে 1 এ 2, মানে আগের যা ছিল বিক্রিয়ার হারটা তার তুলনায় দেখো অর্ধেক হয়ে যাচ্ছে, তাহলে অর্ধেক হবে। আরেকবার বলছি, বিক্রিয়ার যে ক্রম যেহেতু 1 আর 2 দিয়ে আছে এস, তাহলে R সমান হবে, এটা ধরে নেবে R সমান K × A⁴ মাথায় 1 B⁴ মাথায় 2, এটা আমাদের সঠিক বিক্রিয়া হার দেওয়া আছে, প্রমাণ বিক্রিয়া হার মানে অবস্থা দেওয়া আছে, প্রমাণ বিক্রিয়া হার দেওয়া আছে। এবারে বলছে এর গাঢ়ত্ব দ্বিগুণ, মানে 2A, তাহলে 2টা সামনে চলে আসবে, যেহেতু 2 এর মাথায় 1 ছিল আর এর মাথায় 1, আর B/2², তাহলে B² থাকলো আর 1/2², তাহলে 2 × 1/2² মানে 1 এর 4,
আর বাকি আগে a টু দি পাওয়ার 1 b টু দি পাওয়ার 2 থাকলো, তাহলে 2কে 2 ভাগ করলে 1/2 থাকবে, তাহলে অর্ধেক হবে। তাহলে 27-এর অর্ধেক, বি অপশান। চলে আসে 28-এর কোশ্চেন। 14C ক্ষয়ের ক্ষেত্রে অর্ধাই হলো 57-30 ইয়ার এবং এত বছরে 14 নমুনার কত অংশ ক্ষয় হবে? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। তাহলে এখানে অর্ধায়ু যেহেতু 57-30 দেওয়া আছে আর বছরটা দেওয়া, টাইম দেওয়া আছে 22,920, তাহলে এখানে অর্ধায়ু কটা আমরা পেয়ে যাব? ওই 22,920কে যদি আমরা 57-30 দিয়ে ভাগ করি, আমরা অর্ধায়ুর সংখ্যা পেয়ে যাব 5×4 = 20, মানে 4টা। তাহলে 4টা অর্ধায়ু কিন্তু পেরিয়ে এসছে। আর 4টা অর্ধায়ু পেরোলে মানে কত অংশ অবশিষ্ট থাকে? 1/2n, মানে 1/2^4, মানে 1/16 ভাগ অবশিষ্ট থাকবে। তো এটাই হচ্ছে আমাদের নিয়ম, 1/16 ভাগ অবশিষ্ট থাকবে। তাহলে ক্ষয় হয়েছে কত? 1 - 1/16, মানে হবে 15/16, অর্থাৎ 28-এর ডি অপশান। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। আবার বলছে অর্ধায়ু সংখ্যা 22,920কে 5, 7, 3 দিয়ে ভাগ করলে 4টা, আর 4টা অর্ধায়ু হলে অবশিষ্ট পড়ে থাকবে 1/2/4, মানে 2/4, মানে 1/16। তাহলে 1/16 অংশ অবশিষ্ট থাকবে, তাহলে পড়ে ক্ষয় হয়েছে, তাহলে কত? 1 - 1/16, মানে 15/16। তাহলে 28-এর ডি। 29-এর কোশ্চেন। নিচের কোন জটিল যৌগটির পরিবাহিতা সর্বোচ্চ? তাহলে পরিবাহিতা সর্বোচ্চ হতে গেলে যার আয়ন সংখ্যা বেশি তার পরিবাহিতা সবচেয়ে বেশি হবে। তাহলে জটিল যৌগের আয়ন সংখ্যা হচ্ছে থার্ড ব্র্যাকেটের মধ্যে যেটা আছে পুরোটা মিলে একটা আয়ন, কারণ ওটা আছে কোঅর্ডিনেশন অঞ্চল, অআয়নী অঞ্চল, ওটা একটাই আয়ন, আর বাকি বাইরে যা থাকবে ততগুলো আয়ন। তাহলে প্রথমটাতে 2টো আয়ন, দ্বিতীয়টাতে ভেতরে একটা বাইরে 2টা, মানে 3টা আয়ন, সিটাতে ভেতরে একটা বাইরে 3টা, 4টা আয়ন, আর ডিটাতে ভেতরে একটা বাইরে 2টা, 3টা আয়ন। তাহলে মোট বেশি আয়ন সংখ্যা হচ্ছে সি অপশানে, তাহলে সির পরিবাহিতা সবচেয়ে বেশি। চলে আসি 30-এর কোশ্চেন, লাস্ট কোশ্চেন। তীব্র তড়িৎ বিশ্লেষ্য বেরিয়াম ক্লোরাইড জলে দ্রবণের ভ্যান ডক গুণক আই এর মান কত হবে? তাহলে ভ্যান ডক গুণকের সঙ্গে যে আমরা বিয়োজন মাত্রা যে রাশিমালা রয়েছে, আলফা সমান i-1/n-1। আলফা হচ্ছে বিয়োজন মাত্রা, আলফা সমান i-1/n-1। আই হচ্ছে ভ্যান ডক গুণক, আর এন হচ্ছে ইলেকট্রন মানে এন হচ্ছে আয়ন সংখ্যা, এন হচ্ছে আয়ন সংখ্যা, আই হচ্ছে ভ্যান ডক গুণক। তাহলে এখানে BaCl2কে ভাঙলে তার আয়ন সংখ্যা হবে 3টা, কারণ Ba2+ একটা আয়ন আর 2Cl- 2টো আয়ন, মোট 3টা আয়ন। তাহলে এনের জায়গায় 3 আর আলফার জায়গায় হবে 1, কেন? যেহেতু তীব্র তড়িৎ বিশ্লেষ্য সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে যায়, তাহলে আলফার জায়গায় 1, তাহলে আলফার জায়গায় 1 সমান i-1/3-1, কারণ এনের সংখ্যা 3। তাহলে সরল করলে যেটা আসবে i সমান 3, কারণ n মান 3 থেকে 1 বলে 2, 2টা এসে গুণ হবে, আর সেখানে মাইনাসটা এদিকে চলে এলে প্লাস হয়ে যাবে। তাহলে i সমান হবে 3। আবার বলেছি সম্পর্কটা হচ্ছে আলফা সমান i-1/n-1, আলফার মান 1, এনের মান 3, সরল করলে আসবে i সমান 3। তাহলে 30টা গুরুত্বপূর্ণ সাজেস্টিভ কোশ্চেন আলোচনা হলো। সবাইকে বলবো একবার ভালো করে ওই কোশ্চেনগুলো দেখে নিতে, এদের মধ্যেই অনেক কোশ্চেন কমন থাকবে। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, আর ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন।